তাহলে আমরা যদি খুব ভালোভাবে প্রকৃতি নিউট্রিশনগুলো মেনে চলি আমরা 1000 বছর বাঁচবো। আমরা 1000 বছর বাঁচতে চাই না ভাই। আমরা সুস্থ দেহে কতদিন বাঁচতে চাই? 80-90 বছর। বেশি বাঁচা ভালো না, বাঁচলে আমার সমস্যা আছে, দরকার নাই। কিন্তু আমরা সুস্থ দেহে কতদিন বাঁচতে চাই? 80-90। এই জন্য আপনি এই ছোট ছোট নিয়মগুলো মেনে চলে একটা তাড়াতাড়ি বেশি নিয়ম মানা দরকার নেই। বেশি নিয়ম মানার দরকার নেই। ছোট ছোট নিয়মগুলো রুলস গুলো মেনে চলে, তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে বুঝতে তো পারছেন যে আমরা প্রকৃতি দেহকে নানাভাবে বিধ্বস্ত করছি। আর আপনাকে বলবো যে সকালে একটা সেসের জীবের নিচে দিয়ে দিবেন, সব প্রবলেম সলভ। আসলে কি হবে? কথা বলেন হবে না, তাহলে বিজ্ঞান মিথ্যা হয়ে যাবে। অবশ্যই এই বিশেষায়িত প্রোডাক্ট আপনাকে 100% সাহায্য করবে যদি আপনি খাদ্য দিয়ে তাকে সহযোগিতা করতে পারেন। 100% কাজ করবে। আমার মনে হয় এই জায়গাটা আমাদের একটু ভালো গ্যাপ আছে, একটু না ভালো গ্যাপ আছে, অনেক গ্যাপ আছে। আর একটা কথা মনে রাখবেন যে আপনার বডি সবসময় খাবারকে সে কেমিক্যাল হিসাবে চিহ্নিত করে। খাবারকে কি হিসাবে চিহ্নিত করে? কেমিক্যাল হিসাবে চিহ্নিত করে। আপনি কি খেয়েছেন এটা বডির কাছে কোনো পরিচয় নেই। বডির কাছে কোনো পরিচয় নেই। সে এটাকে কেমিক্যাল হিসাবে ডিটেক্ট করবে। একটা গুড কেমিক্যাল আর একটা কি ব্যাড কেমিক্যাল। ফ্যাটি অ্যাসিড যখন আমি র মুডে খাবো সেটা গুড কেমিক্যাল, এটা যখন পুড়ে যাবে সেটা কি কেমিক্যাল? ব্যাড কেমিক্যাল। ব্যাড কেমিক্যাল তার কোনো কাজে আসবে না। আসবে তো নাই, বরং একটা ড্যামেজ করে চলবে। সুতরাং খাবার খাওয়ার সময় মাথায় রাখতে হবে যে আমি যেন সব সময় গুড কেমিক্যাল ইউজ করি। আর গুড কেমিক্যালের ডেফিনিশন হচ্ছে সরাসরি যা প্রকৃতি থেকে আসবে। জোরে একটা হাত ধরে আর যখন আপনি চেঞ্জ করবেন সব একটা এটা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করবে, খেয়াল রাখতে হবে। তাহলে আসুন আমরা তাহলে বুঝতে তো পারছেন যে আপনি 1 গ্রামের যে পাউডারটা জীবের নিচে দিচ্ছেন এটা পুরোটাই বডিতে কাজ করবে। মেডিকেলের ভাষায় একটা বক্তব্য আছে, এটাকে বলে বায়ো অ্যাভেলেবিলিটি বলা হয়। বায়ো অ্যাভেলেবিলিটি কি? বায়ো অ্যাভেলেবিলিটি হচ্ছে যে আপনি যে খাবারটা খাবেন, যে ড্রাগটা খাবেন বা আপনি যাই দিবেন সেটা কত পার্সেন্ট আপনার ব্লাডে রিচ করেছে। এটা যে পদ্ধতিতে এটা নির্ণয় করা হয় এটার নাম হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি। খেয়াল রাখতে হবে, মানে আপনি কত পার্সেন্ট কোথায় পৌঁছেছে? ব্লাডে পৌঁছেছে। এখন ধরেন তাহলে বায়ো অ্যাভেলেবিলিটি সবচেয়ে 100% রিচ করে কোনটা জানেন? 100% রিচ করে একদম ব্লাডে চলে যায় ইনজেকশন ফর্মে যে সমস্ত ওষুধগুলো বা খাবারগুলো দেওয়া হয়। যেমন আপনি ডেক্সট্রোজ দিচ্ছেন, এটা 100% কোথায় চলে যাচ্ছে? ব্লাডে। কথা কি বুঝতে পারছেন আপনি? এই কারণে এই রুটগুলো ব্যবহার করা, মানে এটা কোনো অপচয় নাই। 100% দেবেন। আপনি যখন একটা ক্যাপসুল খাবেন অরাল রুটে সেটা কিন্তু 40-45% এটা হিসাব করে দেওয়া আছে। এই জন্য তো বলে ডেলি 4টা খাবেন। মনে করেন 40% যদি 40% যায়, যে হিসাব আছে 40%, তাহলে 3টা খাবেন। এই যে ডোজটা কিন্তু এভাবে নির্ধারণ করা হয়। কি আমার কথা কি বুঝতে পারছেন? ডোজটা কিন্তু এভাবে নির্ধারণ করা হয়, কারণ ওই যে বায়ো অ্যাভেলেবিলিটি যে আপনি 500 মিলিগ্রামের এটা কেন নির্ধারণ করা হবে? কারণ আপনি প্রথম যখন এটা খাবেন এটা সর্বোচ্চ 30-35% কি হবে? রিচ করবে, কারণ এটা এই যে বিভিন্ন পথে যেতে যেতে কি হবে? অপচয় হবে। তাহলে লাস্ট 30% রিচ করবে, তাহলে বাকি 90% তো আরো 60% হয়ে গেছে। এই জন্য তো দুপুরে একটা খাবেন, রাতে একটা খাবেন, তাহলে কত পার্সেন্ট হয়ে গেল? মোটামুটি 100%। ওভাবে হিসাব করে দেয় এই 100% হয়ে গেছে, একদিনে আপনার 100% পেয়ে গেছে। তো এটা দেয়। আর ড্রাগের ব্যাপারে, ইনজেকশনের ব্যাপারে সেটা দরকার নেই, যা দিয়েছে কোথায় চলে গেছে? ব্লাডে। সরাসরি 100% বায়ো অ্যাভেলেবিলিটি। এখন আপনি যে নিউট্রিশনটা দিচ্ছেন এটার বায়ো অ্যাভেলেবিলিটি কত পার্সেন্ট? প্রায় 90% এভাব। জোরে একটা কথা
ক্লিয়ার? ইয়েস। আপনি যদি স্যাচেটের পরিমাণটা একটু বাড়ায় দিতে পারেন তাহলে কি হবে? কোয়ান্টিটিটা যেহেতু 100% তো অ্যাবজর্ব হয়ে গেছে, কোয়ান্টিটিটা ঠিক মতো দেয় না, গেছে? ফলে আপনি যদি দুপুরে একটা, রাতে একটা, দিনে 4টা খাই, এটা তো সম্ভব না। তাহলে কোয়ান্টিটিটা কি হবে? চলবে। অর্থাৎ আপনি যা খেয়েছেন এটা বায়ো অ্যাভেলেবিলিটি 100% বা 90%, কিন্তু কোয়ান্টিটি কি ঠিক আছে? কোয়ান্টিটিটা ঠিক নাই। এর ভিতরে যে ইনগ্রেডিয়েন্টস আছে সেই ইনগ্রেডিয়েন্টস আমার কোয়ান্টিটি হিট করবে না, তাহলে সেটা আমার 4টা 6টা খেতে হতে পারে। এটা কি খাওয়া সম্ভব? এটা সম্ভব না, অনেক এক্সপেন্সিভ জিনিস। কিন্তু আমি বলছি আপনাদের সুবিধার জন্য, কেউ যদি এভাবে প্র্যাকটিস করে কোনো রোগের জন্য, সিরিয়াস সে পেশেন্ট, সে যে এই প্র্যাকটিসটা করে যে সে ডেইলি 4টা স্যাচেট ইউজ করবে এবং সাথে সাথে তার খাবারগুলো কি করবে? ঠিক করে দেবে, একেবারে ধনন্তরের মতো কাজ হবে। একটা যে কোনো জিনিস সায়েন্স আপনাকে মানতে হবে, বিজ্ঞানের বাইরে গেলে তো হবে না। কি কথা ঠিক আছে কিনা? আপনি কি করলেন? একটা আমার জিজ্ঞেস করে অর্ধেক খাইলে হবে কি? হবে ভাই? ড্রাগের যেভাবে একটা ডোজিং ঠিক করা আছে, বিভিন্ন ডোজিং ঠিক করা আছে। এই যে আমি একটু আগে বললাম, প্রত্যেকটা নিউট্রিশনের ডোজিং ঠিক করা আছে, কি পরিমাণ খেতে হবে। তাহলে আসুন আমরা পেয়ে গেছি। তাহলে আমরা মোটামুটি আমাদের বেসিকটা বুঝে গেছি যে এটা সরাসরি ব্লাডে চলে যাবে এবং বায়ো অ্যাভেলেবিলিটি প্রায় 90% হয়ে যাবে। তাহলে আপনি যত বেশি খাবেন তত বেনিফিট বেশি পাবেন। কোয়ান্টিটিটা তো আপনি দিতে পারছেন, আপনি বায়ো অ্যাভেলেবিলিটি পাচ্ছেন 100%, কিন্তু কোয়ান্টিটি হচ্ছে, কোয়ান্টিটিটা আমাকে দিতে হবে, যেটা আমার টার্গেট পয়েন্ট থেকে আমাকে হেল্প করবে। তাহলে আসুন আমরা অলরেডি এগুলি পেয়ে গেছি। আপনার এখানে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে মেইন যে ইনগ্রেডিয়েন্টসটা আমরা যেটাকে আমরা বারবার স্টেমসেল ফোকাস করি, আমরা স্টেমসেল ফোকাস করি যে এটা একটা স্টেমসেল প্রোডাক্ট। আসলে স্টেমসেল ফোকাসটা কেন করছি? এই কারণে করছি, এটার ভিতরে কি রয়েছে? অ্যাপেল স্টেমসেল। এই অ্যাপেল স্টেমসেলটা এটা নিশ্চয়ই এটার একটি বায়ো ইনগ্রেডিয়েন্টস যেটা অনেক বেশি একটা ফাংশন বডির ভিতরে রয়েছে। তাহলে ফাংশনটা কি? তাহলে নরমাল অ্যাপেল স্টেম সেল আর নরমাল অ্যাপেল স্টেম সেল আর নরমাল অ্যাপেলের মধ্যে পার্থক্য থাকে। পার্থক্য তো একটু আছে নাকি? ইয়েস, অবশ্যই পার্থক্য আছে। নাহলে তারা এখানে অ্যাপেল স্টেম সেল কেন ব্যবহার করে? তা আপনি তো আপেল খেতে পারেন না, তার প্রয়োজন কি? এর কারণ হিসাবে বলছে যে এই আপেলটা একটা বিশেষ প্রজাতির আপেল। এই আপেলটার নাম হচ্ছে কুইলার স্পট ব্লাড অ্যাপেল। এটা বিশেষ, আমাদের বাংলাদেশে যে আপেল খাচ্ছে ওটা না, কিন্তু এটা একটা বিশেষ প্রজাতির আপেল, যে আপেলটা শুধুমাত্র সুইজারল্যান্ডে। এই আপেলটা কোথায় হয়? সুইজারল্যান্ডে হয়। এই আপেলের প্রজাতিটা শুধু সেখানে পাওয়া যায়। তাহলে অনেকে এরকম বলেও শুনতে, আপেল আছে তো এটা কিনে খাবো আজকে একটা জিনিস, তাই না? হ্যাঁ, বল খাইলে তো চলে না। ওই যে আমি বলছি কোয়ান্টিটি আসবে না। এখন আসেন, তাহলে এই আপেলটা কেন এখানে ব্যবহার করা হয়েছে? এখানে ব্যবহার করা হয়েছে, বিজ্ঞানীরা লক্ষ্য করছে, সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা, যে এই আপেলটি যখন গাছ থেকে মাটিতে পড়ে এটি দীর্ঘদিন পর্যন্ত সে সতেজ থাকে। কি থাকে? সতেজ থাকে। এবং তারা টেস্ট করে দেখলো, এই আপেলের উপর একটা আঁচড় দিয়ে দেখলো, আঁচড় দেওয়ার পর এটা আবার কি করে ফেলে? রিকভারি করে ফেলে। এইটা বিজ্ঞানীদের নজরে আসলো, নিশ্চয়ই এর ভিতরে এমন কোন বায়ো ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেটা আপেলের এই ক্ষমতাটাকে কি করে? রিপেয়ার করে ফেলে। আপনি তো আঁচড় দিয়েছে, কি করে? ওটা আবার কি হয়েছে? রিপেয়ার। তাহলে মানুষের দেহ তো রিপেয়ার হয় নাকি? মানুষের দেহ কোষ কি হয়? রিপেয়ার হয়। এবং আমরা আমাদের দীর্ঘদিনের আলোচনা জেনেছি মানুষের দেহ এবং দেহকোষ এবং প্রকৃতির দেহকোষ, প্রকৃতির কোষ কোনো পার্থক্য নেই, সেম ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি। দুটা কি দিয়ে তৈরি? আপনি যদি একটা প্ল্যান্ট সেলকে আপনি অ্যানালাইসিস করেন আর একটা আমার বডি সেলকে যদি অ্যানালাইসিস করেন, ভিতরে যে ইনগ্রেডিয়েন্টগুলো পাওয়া যাবে, ইনগ্রেডিয়েন্টগুলো কি সেম ইনগ্রেডিয়েন্ট, অর্থাৎ একই উপাদান দিয়ে দুইটা তৈরি।
তাহলে এখানে সিমিলারিটি তো রয়েছে। তাহলে তারা চিন্তা করলো যে একই উপাদান দিয়ে প্ল্যান্ট সেল এবং অ্যানিমাল সেল তৈরি, একই উপাদান দিয়ে তৈরি, তাহলে এই আপেলের ভিতরে যে ইনগ্রিডিয়েন্টসটা আছে সেটা তার এই ক্ষমতাটা একইভাবে আমার হিউম্যান বডিতেও কাজ করতে পারে। এইটা ফোকাস আনলো, তারা এটা ল্যাবে নিয়ে গেল, ল্যাবে নিয়ে তারা সেটা কি করলো, ওই ওখান থেকে স্টেম সেলটাকে তারা আইসোলেট করে ফেলে। আপনারা জানেন স্টেম সেল কালটিভেট করা যায়, চাষ করা যায় স্টেম সেল, আমাদের মানুষের যে স্টেম সেলও কালটিভেট হয়, কালটিভেট করে আবার বডিতে ঢুকিয়ে দেওয়া হয়। তো এভাবে স্টেম সেল কালটিভেশন মেথড আবিষ্কার করেছে এবং এটা সবচেয়ে বড় যারা পাইওনিয়ার তারা হলো ফাইটোসেল টেকনোলজি। এটা সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠান যাদের কাজ হচ্ছে শুধুমাত্র প্ল্যান্ট কেমিক্যাল নিয়ে কাজ করা। ফাইটো মানে কি? প্ল্যান্ট। ফাইটো মানে কি? প্ল্যান্ট। ফাইটো সেল টেকনোলজি, নামটা কি? ফাইটোসেল টেকনোলজি। ফাইটো মানে প্ল্যান্ট, প্ল্যান্ট সেল টেকনোলজি। এটা পৃথিবীর সবচেয়ে গবেষণা ধর্মের প্রতিষ্ঠান সুইজারল্যান্ডে, যারা শুধু প্ল্যান্ট সেল টেকনোলজি কাজ করে। তারা শুধু আপেল থেকে নয়, গ্রেপস থেকে, স্ট্রবেরি থেকে অনেক ধরনের প্রোডাক্ট স্টেম সেল নিয়ে সেটা কাল্টিভেশন করে তা দিয়ে এই ধরনের প্রোডাক্ট তৈরি। তাহলে মূলত কেন তৈরি করছে? ওই যে ইনগ্রিডিয়েন্টসটা, কারণ কি আমার সেলের ভিতরে আলটিমেটলি কে গিয়ে সেখানে অ্যাটাচ করবে, সেলের ভিতরে আলটিমেটলি কে অ্যাটাচ করবে? ওই ইনগ্রিডিয়েন্টসটা, রাইট? ওই ইনগ্রিডিয়েন্টসটা। তাহলে তারা সেই ইনগ্রিডিয়েন্টসটাকে আলাদা করে ফেলছে, এর বায়োমেডিক্যাল পাওয়ারটাকে তারা শনাক্ত করেছে, যার কারণে এই ধরনের স্টেম সেল যখন আপনি ব্যবহার করেন আমাদের বডির সেলগুলো রিজেনারেটিং ক্ষমতা বেড়ে যায়। একটা আকার মেসেজ ক্লিয়ার? একদম পারফেক্ট গবেষণা ধর্মী ওয়ার্ড। ওটা এরকম না যে আইনা গুড়া করে ঢুকাই দিছে বিষয়টা, এরকম না। অনেকে এটা মনে করেন না, এটা অনেক বিশাল ফ্যাক্টরি সুইজারল্যান্ডে, অনেক শত শত সাইন্টিস্ট এখানে কাজ করে। ঠিক আছে কথাটা? আর ওখানে যে বায়োমলিকুলটা আলাদা করে নিয়ে আসা হয়েছে ওটা সরাসরি আপনার সেলকে কি করে? রিপেয়ারিং এ কাজ করে, সেল রিপেয়ারিং এ কাজ করে। আর এটা এর ভিতরে মেইনলি এটা টোটাল, যদি আমি কম্পোজিশনটা মনে করি, টোটাল এখানে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সেটার একটা হোল একটা অ্যাপ্রোচ আছে, আমি সেটা বলবো। এবং তারা গবেষণা করে দেখেছে, দেখবেন স্টেম সেল যদি ডাইরেক্ট কেউ ইউজ করে, আপনার প্রোডাক্ট ইউজ করার পর প্রথমে সেটা ইয়েটা করে কোথায়? স্কিনে পড়ে। তারা গবেষণা করে দেখেছে যে এটির একটা সবচেয়ে ভালো এফিকেসি হলো ইনটু দি স্কিন। ধরে একটা এই জন্য স্কিনের এই প্রোডাক্টটা সারা বিশ্বে বড় বড় আপনার ইয়েরা কি বলে নায়িকারা এরা এই প্রোডাক্টগুলো বেশি ব্যবহার করে, কারণ স্কিনকে কি রাখে? সতেজ রাখে। এখন স্কিনকে সতেজ রাখে মানে স্কিনের সেলকে সতেজ রাখে না? তাহলে এটা কি তাহলে অন্যান্য সেলকে সতেজ রাখতে পারে। সব সেলের অ্যানাটমি ফিজিওলজি এক, কিন্তু এই স্কিনটা আমাদের সবচেয়ে বড় অর্গান, যে কোনো এফেক্ট প্রথম কোথায় ধরা পড়ে? স্কিনে। এই জন্য আমরা এফেক্ট স্কিনে আগে দেখতে পাচ্ছি, কিন্তু এটার অর্থ এই নয় যে সেটা শুধু স্কিনে কাজ করে, এটা সব সেলের উপরে কাজ করে। কথা কি পরিষ্কার? স্কিনটা আমরা কেন দেখতে পাচ্ছি? যেহেতু এটা সবচেয়ে বড় অর্গান বডি, বডির সবচেয়ে বড় অর্গান কি? স্কিন। যার কারণে যে কোনো এফেক্ট প্রথম স্কিনে ধরা পড়ে। মেসেজ ক্লিয়ার? অনেকে আবার এটাকে নেগেটিভ অর্থে নেয় যে ওমা হঠাৎ করে স্কিনের চেঞ্জ, ওমা এটা কি সাইড ইফেক্ট কি, বা ভয় পেয়ে যায়, রাইট? আসলে বিষয়টা সেটা না। এটা প্রথমে যে কোনো জিনিস স্কিনে আসবে, তবে এটা স্কিনের পরে খুব ভালো কাজ করে, এটার অর্থ এই নয় এটা শুধু স্কিনকে ডেভেলপ করবে, এটা বডির সমস্ত কোষকে কি করবে? ডেভেলপ করবে। তাহলে আমরা এগুলি অলরেডি এগুলি বিভিন্ন ডিপার্টমেন্টে এগুলো ইয়ে করা আছে, ক্লিনিক্যাল টেস্ট আছে, খেয়াল রাখতে হবে। এর ভিতরে আছে ব্ল্যাক কারেন্ট পাউডার। কি আছে? ব্ল্যাক কারেন্ট পাউডার। এটা এক ধরনের বড়ই আমরা কুল বলি, কিন্তু এই কুল না, আমরা বাইরে বাজারে যে কুল পাচ্ছি এগুলি অত্যন্ত মানে এদেরকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। খেয়াল রাখতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট। এই পাউডারগুলো কেন ব্যবহার করা হয়েছে? এই কারণে ব্যবহার করা হয়েছে মূলত এই ব্লু কারেন্টের সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা কি? বড় অ্যান্টি অক্সিডেন্ট।
এখন হোয়াট ইজ অ্যান্টিঅক্সিডেন্ট কি, তাহলে আমরা এই বিষয়টা একটু পরিষ্কার করব। টোটাল অ্যান্টিঅক্সিডেন্টই আমি শেষে একটু কথা বলবো। শুধু জেনে রাখেন ব্লু ব্ল্যাক কারেন্টকে বলা হয় ওয়ান অফ দি বেস্ট অ্যান্টিঅক্সিডেন্ট ফুড। তো এটাকে এখানে গুঁড়া করে দেওয়া হয়েছে না এক্সট্রাক্টটা নেওয়া হয়েছে? এক্সট্রা। এখন হ্যাঁ নির্যাস নেওয়া হয়েছে। এখন নির্যাসে আর হোল ফুডের মধ্যে পার্থক্য কোথায়? বিষয়টা এরকম, যেমন আপনি যে হোল ফুডটা খান কিনতে পাবেন, অসুবিধা নেই, কিনতে পাওয়া যায়, অনেক দাম নেই। আচ্ছা, হোল ফুডটা খেলেন, তো হোল ফুডের ভিতরে প্রায় 70% কি আছে? কি আছে? ওয়াটার। খেয়াল রাখবেন। 30% কি আছে? ফাইবার এন্ড নিউট্রিয়েন্ট। সেখানে 10-20% কি রয়েছে? ফাইবার। কি রয়েছে? ফাইবার। তাহলে বাকি রইল কত? বাকি 10% নিউট্রিয়েন্ট। তাহলে আপনি যখন 100 গ্রাম বা এই ধরনের একটা প্রোডাক্ট খাবেন, যে পরিমাণে খান তার মধ্যে কত পার্সেন্ট নিউট্রিয়েন্ট পাবেন? 10% নিউট্রিয়েন্ট পাবেন। খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা একটা আপেল, একটা কলা এগুলি খেলে আসলে বডিতে কোনো বেনিফিট পাওয়া যায় না, কারণ এটা 70% মতো পানি বেরিয়ে যায় এবং শেষ পর্যন্ত এটা নিউট্রিশন থাকে কত পার্সেন্ট? 10%। তাহলে এটার ইফিকাসিটা 100% কেন? এই কারণে যে এটি এমন এক্সট্রাক্ট নেওয়া হয়েছে, এমন ন্যানো পাউডার করা হয়েছে। আবার সাইন করছি যে 10% নিউট্রিশন বডিতে আইসোলেট হওয়ার পরে এটি যে আপনার স্টোমাকে, আপনার ইন্টেস্টাইনে যে অ্যাবজর্ব হবে, অ্যাবজর্ব করার আগেই এটি আরো 90% পায়খানা দিয়ে বেরিয়েছে। কত পার্সেন্ট? আমার কথা বুঝতে পেরেছেন না? বুঝলেন না? এটা তো 10% আলাদা করবো, আলাদা করার সময় অনেক প্রসেস হয়েছে না? এটা অ্যাবজর্ব হইতে 90% কি হয়ে গেছে? তাহলে আলটিমেটলি দেখেন 0.10% কিন্তু একটা খাবার থেকে আমরা কোনো নিউট্রিশন পাই না। তাহলে বুঝতে পারছেন যে শুধুমাত্র খাবার খেলেও নিউট্রিশনাল চাহিদা পূরণ করা সম্ভব নয়। খেয়াল রাখতে হবে। তাহলে আপনাকে 1 ডজন কলা খেতে হবে, 2 ডজন আপেল খেতে হবে। এটা কি সম্ভব? এটা সম্ভব না। তাহলে আপনি এত আপেলও খেতে পারবেন না, কলাও খেতে পারবেন না, আপনার নিউট্রিশন ডিফিসিয়েন্সিও ফুলফিল হবে না। এই জন্য এই মেথডটা তারা কি বলেছে, এখানে শুধুমাত্র এক্সট্রাক্ট ও 10% এক্সট্রাক্ট নিয়ে এসেছে। সেই এক্সট্রাক্টটা আবার তারা এমন ন্যানো পাউডার করেছে, এমন টেকনোলজি ইউজ করেছে যেটা খুব কি বায়ো অ্যাভেলেবিলিটি কি 90% এর উপরে। জোরে একটা হাত তালি যায়। এই জন্য ছোট্ট একটি পাউডার খেলেও কিন্তু এটার ইফেক্ট কিন্তু এটা বোমার মতো। জোরে একটা হাত তালি। এটা শুধু সাথে আপনি শুধু কোয়ান্টিটি গুলো ঠিক করবেন। বেশি যদি খাইতে পারেন, ডেলি 1 প্যাকেট খান, অসুবিধা নেই, তাহলে তো আরো ভালো। পারবেন? সম্ভব? এই জন্য কম্বিনেশন রাখতে হবে, রাইট? কম্বিনেশন রাখতে হবে। তাহলে এই এক্সট্রাক্ট ব্যবহার করা হয়, এগুলি খেয়াল রাখতে হবে। এগুলি সেম অলিগোস্যাকারাইড। এখানে যে অলিগোস্যাকারাইডটা ব্যবহার করা হয়েছে এটি একেবারে, যদি আমি সরাসরি বলি, এটি পলিস্যাকারাইড, মনোস্যাকারাইড, এক একটা এত বড় সাবজেক্ট পায়, মানে এগুলি আলোচনা করতে শেষ করা যায় না। ঠিক আছে কথাটা? এই শুধু স্যাকারাইড নিয়ে যদি কথা বলি আমার সাইকেলটার সময় লাগে। এটি এমন একটি বায়োমলিকুল প্রকৃতিকে হয়, প্রকৃতির সব জায়গায় বায়োমলিকুলটা হয়, যেটা সরাসরি আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট করে। ধরে একটা হাত ইমিউন সিস্টেম। এবং এই ধরনের মলিকুল প্রকৃতিতে আছে বলে আমরা আমাদের ইমিউন সিস্টেমটা স্ট্রং থাকে এবং আমরা ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস সব ধরনের জীবাণুর সাথে কন্টিনিউয়াসলি ফাইট করতে পারি। সব প্রকৃতির খাবারে কিন্তু এগুলো দেওয়া আছে। সৃষ্টিকর্তা রহস্য জানতেন আপনি ফাইট করবেন কি না। এই জন্য খাবার খেতে হবে। কি খেতে হবে? খাবার খেতে হবে, সঠিক খাবার। খাবার থেকে সেগুলো আসবে, এখন সিস্টেমগুলোকে সিস্টেমুলেট করবে। খেয়াল রাখতে হবে। তো এভাবে সেখানে এগুলি দেওয়া আছে, আপনি খেয়াল রাখতে হবে। এবং আমি অলরেডি বলেছি টারমারিক আছে, হ্যাঁ, একই ঘটনা। টারমারিক বুঝছেন তো? টারমারিক কি বলুন, সেই 1000 বছরের পুরাতন জিনিস, কিন্তু এখন সায়েন্স বলছে যে টারমারিক এমন একটি বায়োমলিকুল হিউম্যান ভিতরে রয়েছে
যেটা এত শক্তিশালী, যেটা বডির যে কোনো জীবাণুর বিরুদ্ধে, যে কোনো আপনার ক্যান্সারের বিরুদ্ধে এই কার্কুমিন অত্যন্ত সফলভাবে ফাইট করতে পারে। জোরে একটা হাতে। এবং সেটা মেডিকেল ইমপ্রুভমেন্ট খেয়াল রাখবো। আগে আমাদের বুড়ো বুড়িরা দেখবেন কার্কুমিন খাওয়া যেত, বুঝলো না, সকালে কিন্তু আমরা জানতাম না আসলে ঘটনাটা কি। এখন সেগুলি প্রচার হচ্ছে যে আসলে এর ভিতরে এমন এমন জিনিস রয়েছে যেটা আপনার বডি সিস্টেমকে কি করে, জীবাণুর বিরুদ্ধে ফাইট করতে সাহায্য করে। জোরে একটা হাত দাঁড়িয়ে যায়, সাহায্য করে। এখন দেখেন আপনি যদি এর পাশাপাশি যদি এক্সট্রা যদি আপনি একটু কার্কুমিন খেতে পারেন, নানাভাবে যদি খেতে পারেন, তাহলে কি আপনি আরেকটু বেশি বেনিফিট পাবেন না? কি কথা ঠিক আছে কিনা? আরেকটু বেশি বেনিফিট পাবেন অবশ্যই। সেখানে আরেকটু আপনাকে এটাকে অ্যাডভান্স করবে। তাহলে এভাবে ফিশ কোলাজেন, এটা আপনার স্কিনের নিচে একটা কোলাজেন, একটা প্রোটিন। এই স্কিনটা যে এত এত টেক্সচার, এত সুন্দর স্কিন মানুষের, এর পেছনের যে প্রোটিনটি ভূমিকা রাখে সেটার নাম হচ্ছে কোলাজেন। ঠিক আছে? এই কোলাজেনটা স্কিনের ঠিক নিচের লেয়ারে থাকে। এই জন্য যাদের কোলাজেন ভালো তাদের স্কিনটা অনেক কি ব্রাইট। জোরে একটা হাত দেয়, ব্রাইট। কোলাজেনটা মূলত স্কিনের নিচে এটা একটা লেয়ার হিসেবে থাকে, আর স্কিনটাকে অনেক সুন্দর তৈরি করে। তাহলে সেই কোলাজেনটা কিন্তু আপনার বডিতে তৈরি করবে, এটাকে আপনার ফিডব্যাক হিসেবে কিন্তু খাবার দিতে হবে। সে তৈরি করবে কিন্তু তাকে কাঁচামাল দিতে হবে। কাঁচামাল আসবে কোথেকে? এই ধরনের খাবার থেকে। শুধু এটা না, অনেক ফিড জাতীয় খাবার রয়েছে কিন্তু এটা খুব বেশি পরিমাণ কোলাজেন থাকে, তাই এটার এক্সট্রাক্টটা সেখানে ব্যবহার করা হয়েছে। তাহলে এটি আপনার স্কিনটাকে কি রকম করবে, টান করে ফেলবে এবং স্কিনটাকে অনেক কি করবে, ডি এজিং যেটাকে বলে, যে আপনার বয়স কমিয়ে ফেলবে। আসলে কি বয়স কমিয়ে ফেলবে না, স্কিনটাকে টান করার কারণে একটা বয়স কম কি কথা ঠিক আছে কিনা? এটা তো মানুষ চায়, বুড়ো হতে চায় না। কি দরকার আছে কিনা বলে? একটা হাতে দরকার আছে কিনা বলে? ঠিক আছে, তাহলে এটা করতে হবে। কোলাজেন আছে এবং এটা আরেকটা আছে অ্যানাগোস্টেন, এটা এক ধরনের যেটা হাইলি অ্যান্টিঅক্সিডেন্ট। দেখেন কমন একটা কথা, হাইলি অ্যান্টিঅক্সিডেন্ট, খেয়াল রাখতে হবে। আমি অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে একটি কথা বলবো, তাহলে একটি সবে এটা হলো একাইবারই একইভাবে হাইলি অ্যান্টিঅক্সিডেন্ট। কি হাইলি অ্যান্টিঅক্সিডেন্ট? এবং অ্যাস্টাজেন্থিন রয়েছে এখানে। অ্যাস্টাজেন্থিন এটাকে বলা হয় কিং অফ দি অ্যান্টিঅক্সিডেন্ট। কিং অফ দি অ্যান্টিঅক্সিডেন্ট, এটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, খেয়াল রাখতে হবে। তাহলে এখানে দেখুন এই টোটাল কম্বিনেশনটা কিন্তু ক্রানবেরি এক্সট্রাক্ট, এগুলি দেখবেন আলাদা প্রোডাক্ট পাওয়া যায়। এটা বেস্ট অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটা বেস্ট অ্যান্টিঅক্সিডেন্ট ডিমের ভিতরে পাওয়া যায়। সিস্টেম, হ্যাঁ, L-সিস্টেম ডিমের ভিতরে পাওয়া যায়। যাদের বিশেষ করে L-সিস্টেম, এটা যাদের হার্টের সমস্যা, হার্টের ব্লকেজ হয়, তাদের জন্য L-সিস্টেমটা খুব ভালো কাজ করে, খেয়াল রাখতে হবে। এই জন্য হার্টের রোগীদের জন্য আপনার এই প্রোডাক্টটা কি করবে, কাজ করবে। তবে এখানে খেয়াল রাখতে হবে, সকালে একটা খাইতে হবে না, প্রবলেম সলভের জন্য বেশি বেশি করে খেতে হবে। কি কথা ঠিক আছে তো? ঠিক আছে, এটা করতে হবে। তাহলে এটা কোয়ান্টিটিটা দিতে হবে। Q10 এটাও রয়েছে আপনার খাবারের ভিতরে। প্রোডাক্টের Q10 হচ্ছে একটা এনজাইম যেটা আপনার সেলের ভিতরে তৈরি হয়। কোথায় তৈরি হয়? কোষের ভিতরে ন্যাচারালি তৈরি হয়, খেয়াল রাখতে হবে। আমার সেলের ভিতরে এটা তৈরি হওয়ার পরে এনার্জিটা তৈরি হয়। এটা আমাদের যে এনার্জিটা আছে না, যে এনার্জি, একটা শক্তির উৎস, এই শক্তির উৎস হিসাবে মূলত এই Q10টা কিন্তু আমার সেল তৈরি করে। এবং এটা বিভিন্ন খাবার থেকে পাওয়া যায়, তাই না? বিভিন্ন খাবার থেকে তৈরি হয়, মাছ, মাংস থেকে পাওয়া যায়, ফল থেকে পাওয়া যায় Q10। আর Q10টা তৈরি হয় সেলে, আর এটা মেইন কাজ হচ্ছে এনার্জি তৈরি করা। এবং সবচেয়ে বেশি Q10 এর দরকার হয় হার্টে, খেয়াল রাখতে হবে, কিডনিতে। কেন দরকার হয়? এদেরকে বেশি কাজ করতে হয়, যার কারণে এদের বেশি শক্তির দরকার হয়। এর জন্য অনেক সময় দেখবেন ডাক্তাররাও হার্টের রোগীদেরকে এই Q10 প্রোডাক্ট খেতে দেয়, পয়জন বলা হয়। এটা সাপ্লিমেন্ট পাওয়া যায়, ডাক্তাররা লিখে দেয় দিলে খাবে। এই কথাটা ক্লিয়ার? কেন? কারণ এটা হার্ট যদি কাজ করে তার অনেক বেশি দরকার, শক্তি দরকার। আর শক্তির উৎস হিসেবে কি ব্যবহার হয়? শক্তির হিসেবে Q10 ব্যবহার হয়। তাহলে আমরা এটা আপনার এই প্রোডাক্টের মধ্যে Q10 রয়েছে, ঠিক আছে না? তাহলে আসুন দেখেন, প্রত্যেকটা জিনিস আলটিমেটলি আপনার সেলের উপরে গিয়ে কাজ করে। বেনিফিটস অফ লিপিড, এটা সরাসরি আপনার অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার রয়েছে এবং ইনফ্লামেশন, এবং এটা আই হেলথের জন্য খুব ভালো। লিপিড
সাপ্লিমেন্টটা আই হেলথের জন্য খুব ভালো, যাদের আইতে সমস্যা আছে এই জন্য ডিউটির সাপ্লিমেন্টটা অনেক সময় ডাক্তার রাখতে দিতে খেয়াল রাখছেন। আপনার এই প্রোডাক্টে কি রয়েছে, ডিউটির রয়েছে, খেয়াল রাখতে হবে। এবং এটা একটা অ্যান্টি অক্সিডেন্ট প্রোডাক্ট এবং ফাইটিংস তো ওমেগা অলরেডি বলে ফেলছি, মনে আছে তো? ওমেগা অনেক কাজের কাজই আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেম, আপনার নার্ভাস সিস্টেম, আপনার সমস্ত কিছুর পরিচালনার দায়িত্বকার ওমেগা। এবং সেটা আমাদের খাবার থেকে ঠিক মতো আসে না। খাবার ঠিকই খাচ্ছেন, তেল 10 কেজি, ভিতরে কিছু নাই, সব ড্যামেজ। সুতরাং এটা রয়েছে। এবং সাথে যদি আপনি, যেহেতু এটা 1 গ্রামের ভিতরে দেওয়া আছে, আপনি যদি সাথে এই ধরনের রোগীদেরকে এই ধরনের এক্সট্রা যদি আপনি সাপ্লিমেন্ট দিতে পারেন, সে অনেক বেশি সাথে সাথে কি পাবে, বেনিফিট হয়। কেন বেনিফিট? কোয়ান্টিটিটা ফুলফিল হওয়ার কারণ, কোয়ান্টিটি ফুলফিল হওয়ার কারণে সে অনেক বেশি বেনিফিট পেয়ে যাবে। খেয়াল রাখতে হবে। আমরা এগুলি করবো রমজান, অলরেডি আমরা জানি যে আমাদের যে এটা কি বলা হয়, ডালিম, এবং এটাও একটা বেস্ট নিউট্রিয়েন্ট। এবং দেখবেন কমন রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট, সবগুলোর কমন কথা। আমি অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে একটু কথা বলে দিলে সবকিছুর উত্তর আমরা পেয়ে যাব। সবকিছু কমন হলো অ্যান্টি অক্সিডেন্ট। আমরা একসাথে বলবো এসপেক্টর ওয়ান অফ দি বেস্ট অ্যান্টি অক্সিডেন্ট।